আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। নারী পুলিশ কর্মকর্তার সাথে আসাদুজ্জামানের ভিডিও ফাঁস। মামলা ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতাদের গোপন বৈঠক। সিরাজগঞ্জের সলঙ্গায় মামলা থেকে নাম বাদ দিয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা গোপনে আতাত করছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি গোপনে বরাদ্দ নেন শেখ হাসিনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচলে সংরক্ষিত প্লট থেকে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না। ফ্যাসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই। আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকে। বাংলাদেশে গত 23শে জুন ঘটা করে দলের ৭৫ বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত ছিল কানায় কানায় পরিপূর্ণ। নারী পুলিশ কর্মকর্তার সাথে আসাদুজ্জামানের ভিডিও ফাঁস। আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ, নিজের ও পরিবারের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট সহ জ্ঞাত আয় বহির্ভূত অস্বাভাবিক পরিমাণ সম্পত্তির মালিক নিয়ে কিছুদিন ধরে ব্যাপক আলোচনায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এখন বিপুল সম্পদ অর্জন নিয়ে আলোচনায় এসেছেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 2019 সালের 13 সেপ্টেম্বর তিনি অবসরে যান। আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে আলোচনা সূত্রপাত হয় ঈদুল আজহার আগের দিন। ঢাকার একটি দৈনিক পত্রিকার খবরকে কেন্দ্র করে ওই খবরে বলা হয়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটি বাড়ি ও 2টি ফ্ল্যাট, ছেলের নামে একটি বাড়ি এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে 77 শতক জমি রয়েছে। এই 3 জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও 166 শতক জমি। মামলা ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতাদের গোপন বৈঠক। সিরাজগঞ্জের সলঙ্গায় মামলা থেকে নাম বাদ দিয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা গোপনে আতাত করছেন বলে অভিযোগ উঠেছে। সলঙ্গা থানা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি মতিয়ার রহমান সরকারের সঙ্গে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার গোপন বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন চলাকালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা সহ বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর বিশেষ সুবিধা নিয়ে মামলা থেকে বাঁচতে ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে 27 আগস্ট গভীর রাতে সলঙ্গ থানায় বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি মতিউর রহমান সরকারের সঙ্গে থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক কামাল শফি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, থানা যুবলীগের সভাপতি ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম ও আনোয়ার হোসেনের গোপন বৈঠক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতারা বলেন, মামলা থেকে নাম বাদ দিয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বৈঠক শেষে অংশ নেয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সলঙ্গ থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ গোপন বৈঠকের বিষয়টি স্বীকার করে প্রতিবেদককে বলেন, আমি একটু অসুস্থ, তবে ওই বৈঠকে তাদের কি বিষয়ে কথা হয়েছে সেটা তিনি বলেননি। সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিক কামাল শফি বলেন, বিএনপি নেতা মতিয়ার রহমানের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে। সেই সম্পর্কের খাতিরে রামারচর এলাকার রয়্যাল রূপালী হোটেলে বসেছিলাম, তবে আমাদের মামলা সংক্রান্ত কোনো আলাপ হয়নি। জানতে চাইলে সলঙ্গ থানা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ আতিয়ার রহমান সরকার বৈঠকের বিষয়টি স্বীকার করেন, তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কোনো আতাত হয়নি বলে পরিষ্কার জানান তিনি। পরিবারের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি গোপনে বরাদ্দ নেন শেখ হাসিনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচলে সংরক্ষিত প্লট থেকে ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা নেওয়া হয়েছে নিজের পরিবারের নামে। এছাড়া দলীয় নেতারা নিয়েছেন আরও 149টি প্লট। শেখ হাসিনা পরিবারের নামে নেওয়া প্লটের মধ্যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়
মেয়ে সাইমা অজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা ও তার 2 ছেলেমেয়ে সহ মোট 6 জনের নামে 10 কাঠা করে এ প্লট বরাদ্দ পান। রাজউক সূত্রে জানা গেছে 2022 সালের 3 আগস্ট প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ। তখন সংস্থাটির চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান। প্লট বরাদ্দের পুরো কাজটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয় বলে জানা গেছে। রাজউক সূত্রে জানা গেছে এই বরাদ্দ অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করে 2022 সালে প্লটগুলো বুঝিয়ে দেওয়া হয়। 60 কাঠা জমির এই হাতবদল রাজুকের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ছাড়া কেউ কিছু জানতেন না। নাম প্রকাশ না করা শর্তে রাজুকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন 2022 সালের 3 আগস্ট শেখ হাসিনার নামে প্লটের বরাদ্দপত্র ইস্যু করে রাজুক। পরে সেটি হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়। জমি বরাদ্দের নথি থেকে জানা গেছে কাঠাপ্রতি 3 লাখ টাকা হিসেবে 10 কাঠা প্লটের মূল্য 30 লাখ টাকা নির্ধারণ করা হয়। এতে স্বাক্ষর করেন রাজুকের অ্যাসিস্ট্যান্ট ও ভূমি 3 শাখার উপপরিচালক নায়েব আলী শরীফ। সূত্রমতে পূর্বাঞ্চলে প্রস্তাবিত কূটনৈতিক জোনের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রোডে শেখ হাসিনার প্লট নম্বর 009। এছাড়া সজীব অজেদ জয়ের বরাদ্দ করা প্লট নম্বর 015, সাইমা অজেদ পুতুলের নামে বরাদ্দ করা প্লট নম্বর 017। তাদের নামে যে বরাদ্দপত্র ইস্যু করা হয়েছে সেখানে স্বাক্ষর আছে রাজউকের অ্যাসিস্ট্যান্ট ও ভূমি 3 শাখার সে সময়ের উপপরিচালক হাবিবুর রহমানের। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানার প্লট নাম্বার 013, তার ছেলের প্লট নাম্বার 011, তার মেয়ের নামে বরাদ্দ হওয়া প্লট নাম্বার 019। পরিচয় গোপন রাখার শর্তে রাজুকের এক কর্মকর্তা জানিয়েছেন শেখ হাসিনা সরকার পতনের পর এ সংক্রান্ত নথি গোপনে সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি জানতে পারেন রাজুকের কর্মকর্তা কর্মচারীরা। এতে তারা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে পরে নথিগুলো আবার রেকর্ড রুমে রাখা হয়েছে। এছাড়াও রাজুকের সংরক্ষিত প্লটে 2018 থেকে 2021 সাল পর্যন্ত 285 জনকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 149টি প্লটই পেয়েছেন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সংসদ সদস্য, উচ্চ পর্যায়ের আমলা, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃত্ববৃন্দ। বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না। ফ্যাসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই। তাদের বিচারের ব্যবস্থা উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে। আহতদের চিকিৎসার দীর্ঘমেয়াদী ব্যয় সরকার বহন করবে। আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরি করার কাজ চলছে। শহীদ পরিবারদের নিয়ে একটি সম্মেলন করা হবে বলেও জানান তিনি। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর তৈরি করা হবে। এরপর তা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। শ্রমিক আশুতোষ ইস্যুতে তিনি বলেন, এই আশুতোষ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীরা দিশেহারা, রাজনীতি ছাড়তে চান অনেকে। বাংলাদেশে গত 23শে জুন ঘটা করে দলের 75 বছর পূর্তি পালন করেছিল আওয়ামী লীগ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত ছিল কানায় কানায় পরিপূর্ণ। অথচ মাত্র 2 মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে। গত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এর বাইরে নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপন করেছেন। এমন অবস্থায় গত 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃত্ব শূন্য দেখা দিয়েছে। এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে তৃণমূলের নেতারা। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। কথা বলার সময় কেউ তাদের নামও প্রকাশ করতে চাননি। আমাদের দলের এখন দিশেহারা, বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। 1 মাস হয়ে গেল, অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না।
হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। ক্ষমতা হারালে এমন অবস্থা হয়ে যেতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না, তারাই তো এর জন্য দায়ী, বলছিলেন ফরিদপুরের একজন আওয়ামী লীগ কর্মী। এলাকা ছেড়ে 1 মাস আগে তিনি ঢাকায় এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। ক্রিম খাইল নেতারা, কোটি কোটি টাকা বানাইল তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হয়েছে আমাদের তৃণমূলের নেতাকর্মীদের, ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি। এদিকে গত 5ই আগস্টের পর গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশ সক্রিয় অবস্থান দেখা গেলেও এখন আর সেটি চোখে পড়ছে না। অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযান শুরু করার পর তারা একটু চাপে রয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন। গ্রেপ্তার আতঙ্কে অনেকে রাতে বাড়ি থাকছে না বলেও জানা গেছে। পরিস্থিতি যত খারাপই হোক আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে জানাচ্ছেন দলের শীর্ষ নেতারা।